জার্নিটা আমার একেবারে ক্লাস 10 থেকে শুরু হয়েছিল, যখন তৃপ্তি মিত্র রক্তকরবীটা নিয়ে কাজ করবেন ভেবেছিলেন আরব্ধ নাট্য বিদ্যালয়ে। তখন আমার নন্দিনী করার বয়স ছিল না, অনেককেই ট্রাই করা হয়েছিল, কিন্তু যেহেতু আমার খুব সহজেই মুখস্থ হয়ে যেত বাংলা ছবির মানে আন্টি হিরো বলতে যেটা বোঝায়, উত্তম কুমারের সঙ্গে একাধিক ছবিতে ব্যোমকেশ বক্সী। তো নেভারমাইন্ড গল্পটা তো সম্রাট আর মিতালির লেখা। তো নেভারমাইন্ডে যখন আমি প্রথম গল্পটা শুনি আমার খুব ভালো লাগে। আমি এই গল্পটা অন্য কেউ যদি করত, তারাও যদি স্বজন পোষণ বা সো কল্ড পিআর, যার সাথে পাবলিক রিলেশনসের কোনো সম্পর্ক নেই, যে তার সাথে কি কি সম্পর্ক আছে যেটা অনাটকীয়। নমস্কার, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই শুভ নববর্ষের এটাই প্রথম পর্ব হতে চলেছে, আর আজকের আনকাট আনলকের এই পর্বে আছেন একজন বিশেষ অভিনেত্রী। তিনি আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্র দুনিয়ার বিশিষ্ট একজন ব্যক্তিত্ব চৈতি ঘোষাল, আমাদের সকলের প্রিয় চৈতিদি। চৈতিদি, আনকাট আনলকে তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ নববর্ষ, নতুন বছর শুরু হয়ে গেছে, নিশ্চয়ই আপনাদের ভালো কেটেছে প্রথম দিন, এবং পরবর্তীকালে এই বছরটা নিশ্চয়ই শুভ কাটবে। হ্যাঁ, অনেক দিন ধরেই আনকাট আনলকে আসার কথা হচ্ছিল, কিছুতেই আর সময় করা যাচ্ছিল না, কিন্তু ফাইনালি চলে এসেছি আপনাদের কাছে একটু গল্প করতে। তাহলে শুরু করা যাক। নিশ্চয়ই। শুভ নববর্ষ তো আগেই হয়ে গেছে, এখন একেবারে সোজাসুজি সাবজেক্টে ঢুকে পড়ি। নিশ্চয়ই। কিছুদিন আগেই তোমার অতি প্রতীক্ষিত নাটক রক্তকরবী মঞ্চস্থ হলো, প্রথম শো ছিল একাডেমিতে, এবং তার থেকেও বড় যে কথাটা সেটা হচ্ছে তোমার পরিচালনায়। একেবারে তুমি একসময় রক্তকরবীতে চুটিয়ে দীর্ঘদিন ধরে অভিনয় করেছো নন্দিনী চরিত্রে, আবার সেই রক্তকরবী তোমার পরিচালনা আবার মঞ্চস্থ হচ্ছে, এবং তুমিও সেখানে মুখ্য চরিত্রে আছো। তো এই জার্নিটা মানে অভিনেত্রী থেকে পরিচালনা কিভাবে আসলে তুমি এই নাটকের ক্ষেত্রে? আমি বলবো রক্তকরবীর জার্নিটা আমার একেবারে ক্লাস 10 থেকে শুরু হয়েছিল, যখন তৃপ্তি মিত্র রক্তকরবীটা নিয়ে কাজ করবেন ভেবেছিলেন আরব্ধ নাট্য বিদ্যালয়ে। তখন আমার নন্দিনী করার বয়স ছিল না, অনেককেই ট্রাই করা হয়েছিল, কিন্তু যেহেতু আমার খুব সহজেই মুখস্থ হয়ে যেত, আমি নিজে ভেতরে ভেতরে হয়তো তৈরি হচ্ছিলাম, সেই জন্যে আমি একদিন রক্তকরবীর যখন সবাই পড়ছিল আমাকেও পড়তে বলা হলো। যখন আমি পড়েছিলাম মাসির খুব ভালো লেগে যায়, এবং মাসি বলে যে আমি নন্দিনী হিসেবে মাসি আমাকে নির্বাচন করেন, তৃপ্তি মিত্র। তো আমার নন্দিনীর যাত্রা বা রক্তকরবী নিয়ে যাত্রা শুরু তৃপ্তি মিত্রর কাছ থেকে। উনি একেবারেই আমার জীবনে মেন্টর। আমি মানে আমার জীবন যাপনের অনেকটা মানে জায়গা জুড়ে তৃপ্তি মিত্র, বাবা মার পরেই তৃপ্তি মিত্র আছেন, শ্যামলী মিত্র। তো ওই সময় থেকে রক্তকরবী করছি, তারপরে আরব্ধ নাট্য বিদ্যালয়ে রক্তকরবী আমি করতে পারলাম না, বেরিয়ে এলাম, এবং আমি থিয়েটার আর করছিলাম না, কারণ তখন আমি স্কুলে পড়ি, স্কুলের পড়াশোনা সব কিছু। না, আমি সেন্ট টমাস গার্লস স্কুল খিদিরপুরে পড়তাম, আগে অক্সিলিয়াম কনভেন্টে পড়তাম। তারপরে আমি শ্রী শিক্ষায়তনে ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে শুরু করি। তারপর গোখলেতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ি। তো আমার ওই জন্যেই আমি সাহিত্যে চলে গেলাম, আমি অঙ্কেতে খুব ভালো ছিলাম, চলে গেলাম। তার কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে থিয়েটারটা আমি করব। আমি খুব সিরিয়াসলি ভেবেছিলাম যে মানে আমার বাড়িতে শ্যামল ঘোষাল বাংলা ছবির মানে আন্টি হিরো বলতে যেটা বোঝায়, উত্তম কুমারের সঙ্গে একাধিক ছবিতে ব্যোমকেশ বক্সী,
হ্যাঁ, মানে বাবা থিয়েটারেও ব্যোমকেশ বক্সী করেছেন এবং সত্যজিৎ বাবু চলচ্চিত্রতেও ব্যোমকেশ বক্সী করেছে এবং না, ব্যোমকেশ বক্সী করেছিলেন হচ্ছে মঞ্জু এ ব্যোমকেশ বক্সী করেছিলেন সজারুর কাঠটা মঞ্জুদের ডিরেকশনে। আর চিড়িয়াখানায় যেটা বাবা ফেমাস, মানে সবাই খুবই সুখ্যাতি করে এবং খুবই পপুলার একটি ছবি, সেটা হচ্ছে চিড়িয়াখানায় বাবা করেছিল ভুজঙ্গ দাস, যিনি খুন করেছিলেন। তার মানে বাবার একটা দারুণ জার্নি। বাবা থিয়েটারে ব্যোমকেশ বক্সী করেছেন, কাশী বিশ্বনাথ মঞ্চে তখন রেগুলার থিয়েটার হতো, সিনেমায় মঞ্জুদের ব্যোমকেশ বক্সী করেছেন এবং চিড়িয়াখানায় উনি খুনি করেছেন। সুতরাং সব চরিত্রই উনি করেছেন। তো এইরকম মানে বাবা তখন একজন চলচ্চিত্রের অভিনেতা, থিয়েটার করতেন। তো আমার গ্ল্যামারটা আমাকে কখনোই খুব আকৃষ্ট করেনি। আমি প্রথম থেকেই বুঝেছিলাম যে এই থিয়েটার বা সিনেমা যাই হোক, এটা একটা আর্ট ফর্ম, যেটা জীবন দিয়ে মানে পালন করতে হয় তার দায়িত্ব। এটা একটু একটু করে, তখন তো আর ছোটোবেলায় ওরমভাবে বুঝিনি, এবং এটা মানে অঙ্ক শেখার মতোই, সায়েন্স শেখার মতোই অনুশীলন করতে হয়। তো সেইটাই আমি করে, এবং চর্চা করতে হয়, সেটাই আমি করতাম। এবং সেই জন্যেই আমি অঙ্ক থেকে ইংরেজি পড়তে শুরু করলাম, কারণ থিয়েটারটা করব। সিনেমায় তখন আমার ছোটোবেলায় মানে হিরোইনের ছোটোবেলার প্রচুর অফার্স আসতো, আমাকে বাবা কখনো করতে বলেননি, আমি তখন পড়াশোনাই করতাম। এটা তো গেল নাটকের একটা পর্যায়ে। এবার নাটক থেকে আমরা চলচ্চিত্রে চলে আসছি। বেশ। তোমার পরিচালনা কিন্তু চলচ্চিত্র জগতেও হয়ে গেছে, সেটা যদিও এখনো মুক্তিপ্রাপ্ত হয়নি, মুক্তির অপেক্ষায়। সেটার নাম হচ্ছে নেভার মাইন্ড। অ্যাবসলিউটলি। আমার যেটা হয়েছে কি বলতো, মানে আমার কি জানি, আমার মাথার মধ্যে মানে হয় না, ব্রেন সেলসগুলো সব একসাথে ফেটেছে। যে থিয়েটারও পরিচালনা করার কথা ভাবলাম, এবং এও মানে সিনেমাটাও ভাবলাম পরিচালনা করার কথা। তো এক একটা মানুষের বোধহয় সময় আসে যখন সে তার নিজের গল্পটা, নিজের কাহিনীটা, তার নিজের দেখাটা সে করতে চায়। তো নেভার মাইন্ড গল্পটা তো সম্রাট আর মিতালির লেখা। তো নেভার মাইন্ডে যখন আমি প্রথম গল্পটা শুনি, আমার খুব ভালো লাগে। ওরা বম্বেতে অন্য আরেকজনকে দিয়ে দিয়েছিল গল্পটা, তারপর কোনো কারণে ওদের মতের মিল না হওয়াতে ওটা ফল অ্যাপার্ট করে। তারপরে গল্পটা যখন আসে, ওরা আরেকজনকে দেবে বলছিল, আমি বললাম আমাকে দিবি। আমি গল্পটা পড়ে ঋতুকে ফোন করেছিলাম, ঋতু তখন সিঙ্গাপুরে ছিল। ঋতু বলল যে তুমি ডিরেক্ট করবে। ঋতুর কোথাও একটা বিশ্বাস ছিল আমার প্রতি। তারপরে ঋতুর সঙ্গে কথা বললাম, ঋতুর খুব ভালো লাগলো গল্পটা, এবং ঋতু তখন বলল যে আমরা তাহলে প্রডিউস করি। তো ওটা ঋতুর ভাবনা আজও কালের প্রোডাকশন। আর আমার সঙ্গীত করেছে রূপম ইসলাম, অমর্ত্য আছে, ঋতুপর্ণা আছে, শুভাশিস মুখোপাধ্যায় আছে, শুভ্রজিৎ আছে, অনুষা আছে, সুজয় প্রসাদ আছে, হ্যাঁ সুজয় প্রসাদ আছে, অনেকেই আছে। এবং গোপী ভাগত ক্যামেরা করেছে। সেটটা এবারে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আনন্দ আঢ্য, ও করেছে। সবাই বেশ ভালোই কাজ করেছে। আমার এডিটর হচ্ছেন অর্ঘ্যকমল মিত্র। তো সবাই মিলে দেখা যাক, একটা অন্যরকম ছবি। তো সবাই বলে অন্যরকম ছবি, কিন্তু আমার ছবিটার মধ্যে কোথাও একটা ইউথ ওরিয়েন্টেশনও আছে। অল্প বয়সীদের কোথাও তাদেরকে প্রাধান্য দেওয়া আছে চরিত্রে, মানে আমাদের চরিত্র এবং গল্পে, চরিত্র চিত্রণে এবং গল্পে।
এখানে তো অমর্ত্যকে তুমি প্রধান চরিত্রে কাস্ট করেছো, তো অমর্ত্য কোন কোন জিনিসগুলো তোমার ভালো লেগেছে যে কারণে তুমি নিজের ছবিতে নিজের ছেলেকে কাস্ট করলে? অমর্ত্যকে সবচেয়ে বড় কথা হচ্ছে, অমর্ত্যকে আমি কাস্ট করার আগে অমর্ত্যকে বুম্বা চ্যাটার্জি কাস্ট করেছিল উড়নচণ্ডীতে। হ্যাঁ, এখানে বুম্বাদার প্রডিউসার। তারপরে কাস্ট করেছিলেন বনি কাপুর, যেটা অজয় দেবগনের সঙ্গে ময়দান করেছিলেন, এবং সেখানে দুটোই খুবই প্রধান চরিত্রে কাস্ট করেছে। সুতরাং বলা যেতে পারে যে মানে অমিত শর্মা কাস্ট করেছিলেন, তো বলা যেতে পারে আমার একটু ভরসা হয়েছিল আর কি, যে আমি মানে আমার ওপর যেমন মানে আমি ওকে সিনেমায় আনিনি, তার আগে আরেকটি ছবি করেছিল, হিন্দি ছবি 22 ইয়ার্স, যেটা ছোট ছিল, হ্যাঁ 22 ইয়ার্স, যেটা অ্যামাজন প্রাইমে আছে। সেটাও মানে যথেষ্ট ভালো না হলে তো আর অ্যামাজন প্রাইমে থাকতো না, এখন তো মানে খুঁজেই পাওয়া যায় না অর্ধেক ছবি। তো আমার মনে হয় যে বাবি অভিনেতা হিসেবে একটা জায়গা করে নিয়েছিল। আর আমি এই গল্পটা অন্য কেউ যদি করতো, তারাও যদি স্বজন পোষণ বা সো কল্ড পিআর, যার সাথে পাবলিক রিলেশনসের কোনো সম্পর্ক নেই, যে তার সাথে কি কি সম্পর্ক আছে যেটা অনাটকীয় এবং চলচ্চিত্রর সঙ্গে যুক্ত নয়, সেসব কারণে যদি কেউ কাস্ট করে তাহলে অন্য কারুকে কাস্ট করবে। কিন্তু এই গল্পটা যদি কেউ সঠিক কাস্ট করে তাহলে বাবি নিশ্চয়ই ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স হবে। তার কারণ এই ছবিতে ছেলেটি গান গায়, ছেলেটিকে অ্যাংলো ইন্ডিয়ানসদের মতো দেখতে, বড় বড় চুল, একটা বকাটে টাইপের একটা ভাব আছে, অথচ কোথাও একটা মায়াবী চোখ দুটোও আছে, এবং একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ আছে, যে বডি ল্যাঙ্গুয়েজটা খুব একটা কিছু কেয়ার করি না। এই সব কটা জিনিস বাবির মধ্যে আছে, এবং গিটার বাজাতে জানতে হবে। মানে মানে এটা আমি ডেফিনেটলি বলবো যে সকল বাংলা বা হিন্দি ছবিতে গিটার বাজানো নয়, যে টুংটাং করে বাজিয়ে দিলাম, সব হিরোরাই গিটার বাজাতে জানে, সব বাংলা হিন্দি ছবিতে তো বটেই, সব হিরোরাই ওরম নয়, সত্যিকারের গিটার বাজানো। এবং রূপম ইসলাম গিটারটা বাজিয়েছে, সেই গিটারটাকে আবার বাজানো এটা সোজা কথা নয়, যারা গিটার না বাজায় তার পক্ষে খুব ডিফিকাল্ট। তো বাবি তো ছোট মানে অনেক দিন থেকে, কলেজ লাইফ থেকে নিজে ব্যান্ড করে গিটার বাজাচ্ছে, পড়াশোনা কী করলো ভগবান জানে। তো ভালো ছিল খুবই পড়াশোনায়, কিন্তু মিউজিকটা সর্বপ্রথম শুরু করেছিল মিউজিক করতে। তো এই সব কটা জিনিস বাবির ফেভারে গিয়েছিল, সেই জন্যই বাবিকে নিয়েছে। রক্তকরবী তো কোনো রাষ্ট্র বা রাজ্যের প্রতিবাদের কথা বলে না, সারা পৃথিবীতে যে অত্যাচার চলছে, যে চাপিয়ে দেওয়া চলছে, যে রাজনৈতিক হত্যা চলছে, যে যুদ্ধ চলছে, তার এবং যে পাওয়ার পলিটিক্স চলছে, তার বিরুদ্ধে, তার প্রতিবাদে ভালোবাসার কথা বলে রক্তকরবী। নন্দিনী তারই প্রতীক। তো আমার মনে হয়েছিল রক্তকরবী এইটা বড় মানে শক্ত সময় এখন।